বাংলা ছাড়া করার চক্রান্ত করা হচ্ছে, নাম না করে ফের আইপ্যাক নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরই মধ্যে আজ ইডির তলব এড়ালেন আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ঋষিরাজ সিং। এই ইডি আবার ধৃত জয় কামদার নিয়ে বিস্ফোরক দাবি করেছে আদালতে। এবং এই আলোচনায় আপনাদের দেখাবো যে ভোট পর্বে তৃণমূলের প্রায় ৮০০ জন নেতাকর্মী কেন গ্রেফতারির আশঙ্কা করছেন, জানিয়ে স্টুডিওয়ে উপস্থিত প্রত্যেক অতিথিদের কাছে আসবো। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বীরভূমের মুরারই থেকে নির্বাচনী প্রচার সভায় গতকালকের পর ফের আইপ্যাকের নাম না করে তিনি সরাসরি আক্রমণ করছেন একেবারে বিজেপিকে। তিনি বলছেন, আমাদের একটাই এজেন্সি, তোমাদের তো হাজারটা আছে, তাদেরও বলেছে বাংলা ছেড়ে চলে যেতে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি বিজেপিকে নিশানা করে দেখাবো আপনাদের। রোজ রেডের নামে ইলেকশনের সময় প্রচার করতে আটকাচ্ছ আমাদের লোকেদের। আমাদের একটাই মাত্র এজেন্সি, তোমাদের হাজারটা সারা ভারতবর্ষ জুড়ে, তাদের পর্যন্ত বলেছো বাংলা ছেড়ে চলে যাও। লজ্জা করে না? জেনে রাখো বিজেপি পার্টি প্রধানমন্ত্রী থেকে শুরু করে জগাই মাধাই গদাই ফোদাই থেকে শুরু করে, দেখুন গোটা বিষয়টা সূত্রপাত থেকে সূত্রপাত হচ্ছে যে আইপ্যাকের HR ডিপার্টমেন্ট থেকে একটা মেল করা হয় বলে সূত্রের খবর। এবং সেই মেলে বলা হয় যারা কর্মী যারা রয়েছেন আইপ্যাকের 20 দিন পর্যন্ত তাদের ছুটিতে যেতে বলা হয়েছে। পরবর্তী বিষয়ে আলোচনার জন্য 11 তারিখে অর্থাৎ 11ই মে ভোট পর্ব এবং ফল ঘোষণা হয়ে যাবার পরে মিটিং হবে এই নিয়ে। আর তারপর থেকে জল্পনা তৈরি হয়েছে যে তাহলে কি বাংলায় পাত্তারি গোটাতে চলেছে আইপ্যাক, তৃণমূলের সঙ্গে কি সম্পর্ক ছিন্ন হতে চলেছে আইপ্যাকের। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকের পর আজ ফের এই নিয়ে নিশানা করছেন সরাসরি বিজেপিকে, এই বলে আমাদের একটাই এজেন্সি, তাদেরও বাংলা ছাড়া করার চক্রান্ত করা হচ্ছে। কিন্তু আমি বলছি উপাসনা, সংশয়টা এই জায়গাতে, অর্থাৎ কিছু যে একটা ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সেটা কার্যত শিলমোহর দেওয়া হচ্ছে। তাহলে তৃণমূল কংগ্রেসের তরফে কখনো প্রেস বার্তাতে কখনো প্রেস কনফারেন্সে সরাসরি বিষয়গুলোকে অস্বীকার কেন করা হচ্ছে? এই রাগঢাক গুড়গুড়টা কি কারণে? দেখুন, সর্বপ্রথম একটা এজেন্সি কাজ করছে, তৃণমূলের হয়ে কাজ করছে, সেই এজেন্সিটার নাম আইপ্যাক, এটা নিয়ে তো কারোর কোনো প্রশ্নচিহ্ন নেই। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে কিভাবে আইপ্যাকের বিভিন্ন লোকজনদেরকে গ্রেফতারি এবং তাদেরকে তলব করা, তাদের বাড়িতে ইডির এবং যেই রেডগুলো পড়ছে সেইগুলো দেখে আমরা সকলে বুঝতে পারছিলাম যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেসকে টার্গেট করেই গোটা বিষয়টা করা হচ্ছে। কারণ বারবার আমরা এই প্রশ্ন তুলেছিলাম যে 6 বছর তারা কুম্ভকর্ণের ঘুম ঘুমাচ্ছিলেন কিনা, কিন্তু তার উত্তর কিন্তু তারা কেউই আমাদেরকে দিয়ে উঠতে পারেননি। আজকে আবারও আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সেখানেও আমরা দেখলাম যে কিভাবে একটা ভুয়ো খবর ছড়ানো হলো এবং তার পরবর্তীতে যাতে বিভিন্ন লোকজন যারা আজকে ফিল্ডে কাজ করছে, এই আইপ্যাক কাজ করবে না বা 20 দিনের জন্য তাদের বিভিন্ন লোকজন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এইটা বলছেন কেন যে বাংলা ছাড়া করার চক্রান্ত করা হচ্ছে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলছেন কেন যে কারোর চাকরি যেতে দেব না, আমি চাকরি দেব, আমরা চাকরি দেব? আজকে আইপ্যাককে কেন্দ্র করে ভুয়ো খবর ছড়িয়ে তার পরবর্তীতে প্রত্যেকটা লোকজন যারা আইপ্যাকের সাথে যুক্ত হয়ে কাজ করছে তাদের মধ্যে একটা ভীতি ক্রিয়েট করে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি নিয়ে উপাসনা তুমি প্রশ্ন তুলছো? মমতা বন্দ্যোপাধ্যায় দাবি নিয়ে তো আমি প্রশ্ন তুলছি না। আমার প্রশ্নটা হচ্ছে যখন খবরটা ভুয়ো সার্কুলেট করা হচ্ছে তার পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায় তো একবারও বলছেন না ভুয়ো খবর। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে বাংলা ছাড়া করার চক্রান্ত করা হচ্ছে, একটা এজেন্সি চাকরি গেলে আমরা চাকরি দেব। আমরা তো কাকে উদ্দেশ্য করে বলছেন, কোন বিষয়কে? আমরা এই জিনিসটা বলছি যে আইপ্যাক তখনও কাজ করছিল, এখনো আমাদের হয়ে কাজ করছে। তাহলে যখন এরকম একটা গোটা ডিক্লারেশন, তাহলে তুমি বলো না উপাসনা, তাহলে তুমি বলো কোন এজেন্সিকে বাংলা ছাড়া করার চক্রান্ত করা হচ্ছে? তৃণমূলের কোন এজেন্সি? বিজেপি আইপ্যাককে বাংলা ছাড়া করানোর তো চক্রান্ত চালাচ্ছে। এবং এইটার মধ্যে সূত্রপাতটা কোথা থেকে হচ্ছে সেটা তো আমাদেরকে বুঝতে হবে। যে প্রত্যেকটা কর্মীকে যদি আমি ভয় দেখিয়ে তাদেরকে বুঝিয়ে দিতে পারি যে আপনারা এই সময় আপনারা কোনো কাজ করবেন না, আপনারা বাড়িতে বসে থাকুন, সেই স্যালারিটুকু আপনাদের কাজ পর্যন্ত ডিপোজিট করা হবে না, তাহলে স্বাভাবিকভাবে তারা কি এইখান থেকে বাংলা ছাড়ার একটা ভয় ভীতি ক্রিয়েট করা হচ্ছে না? ঠিক এই কথাটাই, সমান কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আমরা সেটার কটাক্ষ করে বলছি যে এইভাবে কাউকে ভয় ভীতির পরিবেশের মধ্যে ঠেলে দেওয়া সম্ভব নয়। আর হ্যাঁ, তারা তো বিভিন্ন এজেন্সি দিয়ে কেউ একজন না হয় লিস্টিং বানাচ্ছে, কেউ একজন প্রার্থীর সাথে কথা বলছে, কেউ একজন অন্য কিছু করছে। আবার এই কথাও শুনেছি যে বিভিন্ন ক্ষেত্রে তারা যে ওই লোডশেডিং এর যে গোটা গল্প, সেটাও আপনি জানেন, আমিও জানি যে কিভাবে শুভেন্দু অধিকারী জিতেছিলেন, ওইটার জন্য কোনো একটা আলাদা এজেন্সিকে বসিয়েছেন তারা। আমরা সেই সব গল্পের মধ্যে আমি কিন্তু আবার বলছি এই কনফিউশনটা এখনো পর্যন্ত স্পষ্ট হলো না। যদি আমি এখনো বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় তো তৃণমূলের শেষ কথা, তিনি যখন বলছেন তার উপরে তার কোনো কথা চলতে পারে না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন তার কার্যত উল্টো কথা কেন তৃণমূলের তরফে প্রেস কনফারেন্সে বলা হচ্ছে? কেন
এই বলছি যে উল্টো কথা বলা হচ্ছে তৃণমূলের তরফে। দেখাবো আপনাদের গতকাল সাংবাদিক বৈঠক করে ঠিক কী দাবি করা হয়েছিল তৃণমূলের প্রেস কনফারেন্স থেকে এই আইপ্যাক ইস্যুতে। দেখুন, প্রথমত এটা বেসলেস, এর কোনো মানে গ্রাউন্ডস আমরা দেখতে পাচ্ছি না যে কোত্থেকে এই রিউমারটা উঠে এসেছে। চলছে, পুরো দমে চলছে, পুরো দমে চলছে। সম্বন্ধে এটাও কি তাহলে কোনো একটা কৌশল যে কোনোভাবে যদি আইপ্যাক পাত্তাড়ি গুটিয়ে নিচ্ছে এবং তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে ভোট পর্বে, এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তার সরাসরি প্রভাব ভোটের মধ্যে তৃণমূল কর্মীদের মনোবলে পড়তে পারে, সেই কারণে তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে সম্পূর্ণ অস্বীকার করা হচ্ছে? আপনার কি মনে হয়? শুভজিৎ, আইপ্যাক হোক আর ফোর প্যাক হোক, কোনো প্যাকই এবার তৃণমূলকে পশ্চিমবাংলায় ক্ষমতায় আনতে পারবে না, এটা মমতা ব্যানার্জি সবচেয়ে বেশি বুঝেছে। আর আইপ্যাক থাকবে কি যাবে, সে তৃণমূলের সঙ্গে থাকবে না সে আবার অন্য কোনো কারোর সঙ্গে হাত মেলাবে, এটা আইপ্যাকের ব্যাপার আর তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার। এখন এদের মধ্যে আভ্যন্তরীণ ব্যাপারে কি ঘটেছে, কি কারণে কি হচ্ছে, লেনদেনের ব্যাপার আছে কিনা, বা তারা ভাবছে কিনা যে আমাদের কাছে যা কিছু দিয়ে রেখেছে সেটা আবার ফেরত দিতে হবে কিনা, অনেক কিছু গভীরের ব্যাপার। তো তার আইপ্যাকও তো জানে যে তৃণমূল আর আসবে না, তো স্বাভাবিকভাবে আইপ্যাকও তো তার একটা যেটুকু আছে মাথুয়া সেটুকু তো তার জন্য আছে। পুরোটা তো তাদের অভ্যন্তরীণ ব্যাপার থাকছে না, সেইখানে বিজেপি এজেন্সিকে ব্যবহার করে তাদেরকে টার্গেট করছে, তাদেরকে বাংলা ছাড়া করা চক্রান্ত করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তো শুনলেন, উনি তো বলবেন, উনি যদি বলেন বাংলা ছাড়ার কথা, উনি তো বাংলা ছাড়ার কথা অনেককে বলেন, সকলকে তো বাংলা ছাড়ার কথা বলছেন। বাংলা ছেড়ে তো সবাই যাচ্ছে, ওনার আমলেই তো যাচ্ছে। তো বাংলা ছাড়ার ব্যাপারে কে কাকে বাংলা ছাড়বে? আপনি এটা ভালো করে জানেন, 4 তারিখের পর বাংলা তো অনেককেই ছাড়তে হবে। এই আইপ্যাক থেকে শুরু করে যারা যারা আছে, যত চোর গুন্ডা বদমাশ যারা বিভিন্নভাবে টাকা উপার্জন করেছে, টাকার পাহাড় জমিয়েছে। আপনি দেখলেন ওনার খুব ঘনিষ্ঠ একজন পুলিশ অফিসার যাকে ডিসিপি করেছেন, তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, তিনি কোথায় লুকিয়ে আছেন। আরে ভাই এসো, ইডির সামনে যাও, এসো তুমি, এরকম তো ব্যবস্থা। তো অনেককে এরকম পালাতে হবে। তো আমরা এগুলো করবো ঠিকই, আমাদের তো কিছু করার নেই। আমরা চাইছি আইপ্যাক যেমন কাজ করছে করুক, কিন্তু তিনি তো আইপ্যাক তো এবার তৃণমূলকে বাঁচাতে পারবে না, এটা তো তৃণমূলের সকলেই জেনে গেছে। আপনি রাস্তাঘাটে কথা বলে দেখুন, প্রত্যেকের সঙ্গে তৃণমূল জানে এবার তারা যা হাঁটছে, এবার তারা পশ্চিমবাংলা থেকে বিদায় নিচ্ছে, বিজেপি আসছে। বেশ, চন্দন ঘোষ চৌধুরীর কাছে আসবো, কিন্তু তার আগে এই আইপ্যাকের ছুটির বিষয় নিয়ে বিরোধীদের তরফে কি বলা হচ্ছে দেখাবো, তারপরে আসছি। আইপ্যাকের নাম জড়িয়ে গেছে হচ্ছে মানি লন্ডারিং এ, অর্থাৎ কয়লা পাচারের টাকা আইপ্যাকের মাধ্যমে সেটাকে চ্যানেলাইজড করা হয়েছে অন্য জায়গায়। এটা অত্যন্ত চিন্তার বিষয়। যখন একটি নির্বাচন কৌশলী সংস্থা যখন এই ধরনের অবৈধ কাজে জড়িয়ে যায়, তখন স্বাভাবিকভাবে নির্বাচনী কৌশলী সংস্থাগুলো আগামী দিনে কিভাবে কাজ করবে, তাদের ভূমিকা কি হবে, এ নিয়ে কিন্তু বড় প্রশ্নচিহ্ন উঠে যায়। তৃণমূল কংগ্রেস এবং আইপ্যাক সমার্থক হয়ে গেছে, যেখানে নির্বাচনী কৌশলী সংস্থা সমস্ত রাজনৈতিক দলই আজকালকার দিনে ব্যবহার করে, এতে অসুবিধার কিছু নেই, কিন্তু সেটা পার্টির অংশ হতে পারে না। কারণ একই কোম্পানি পরস্পর বিরোধী রাজনৈতিক দলকে সাহায্য করে ভিন্ন ভিন্ন রাজ্যে। স্বাভাবিকভাবে আইপ্যাক যখন এবং তৃণমূল এক হয়ে যাচ্ছে, সমার্থক হয়ে যাচ্ছে, তখন এই ধরনের সমস্যা হচ্ছে। ঘটনাচক্রে আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ঋষিরাজ সিংকে আজকে তলব করা হয়েছিল দিল্লিতে, তিনি আজকে যাননি সেই তলবে সাড়া দিতে। চন্দনদা, দেখো, একেবারে যদি এই আইপ্যাককে সামনে রেখে আলোচনা করি তাহলে আমার মনে হয় উত্তরটা তুমি পাবে না। তার কারণ হচ্ছে যে আইপ্যাক একটা কৌশলী সংস্থা এবং এটাকে বলা হয় পলিটিক্যাল কনসালটেন্সি বিজনেস, এবং সেটা তো স্বীকৃত বিজনেস। প্রায় 60-এর দশক থেকে এটা চালু সারা পৃথিবী জুড়ে, এটা আরও প্রকট হয়েছে। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে আইপ্যাককে ঘিরে প্রশ্নগুলো কি? আইপ্যাককে ঘিরে প্রশ্ন হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে মানি লন্ডারিং, এবং যদি সেটা হয়ে থাকে তাহলে একটা ব্যাপক রকম অপরাধী সংস্থা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেটা ইন্টারেস্টিংলি আনার্থ হচ্ছে ঠিক তখনই যখন ভোটের আগে। আমার প্রশ্নটা হচ্ছে আইপ্যাক এখানে বহুদিন ধরে এই আইপ্যাকের ব্যবসা চলছে, এবং আইপ্যাক কনসালটেন্ট টু দি তৃণমূল কংগ্রেস, তারা ভোট কুশলী, ঠিক আছে। কিন্তু আইপ্যাককে ঘিরে যে প্রশ্নটা উঠছে, সে প্রশ্নটা আজকে বুঝতে হবে যে এরা ঠিক কত বছর কত সময় লাগে যে এরা মানি লন্ডারিংয়ের সাথে যুক্ত, কয়লা পাচার, বালি পাচার, গরু পাচারের টাকা এবং তার সাথে যুক্ত, এটা প্রমাণ করতে। আমি বিশ্বাস করি এদের এই কুশলিতার মধ্যে এটাও একটা স্কিম।
কোনো সন্দেহ নেই, আমি একেবারে অস্বীকার করছি না। আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা বিশ্বাস করতে আরও বেশিভাবে চাই ইডি সিবিআই বলে সংস্থাগুলোর তার নিজের উৎকর্ষতা বজায় রাখুন। আমার প্রশ্নটা হচ্ছে বেশ, মমতা যদি আপনি- বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, একেবারে শেষে বলি আমি, হ্যাঁ। ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে দেখো, হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় আমরা একেবারে অপটিক্সটা দেখলাম, একটা সবুজ রঙের ফাইল নিয়ে বেরিয়ে এলেন এবং সেটা আইপ্যাক সংস্থাকে যখন রেট করছে, সারা ভারতবর্ষ দেখলো। আজকে আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম, আমরা স্বপনবাবু অনেক কথা বললেন, যে কথাটা বললেন না সেটা হচ্ছে তারপরের একটা অ্যাকশন মমতা দেবীর বিরুদ্ধে যেটা প্রমাণ করতে বেশ, পারবে সেটা এই যেটা দৈত্যরথ যেটা নেই। প্রসঙ্গে যাচ্ছেন একেবারে চন্দনদা, সেটা হচ্ছে ইডি রেড ছিল। সেই ইডি আজকে এই একেবারে জয় কামদার যাকে গ্রেফতার করা হয়েছিল গতকাল, তাকে আজকে তার সম্পর্কে যে বক্তব্য পেশ করেছে, যে নথি পেশ করেছে, তা রীতিমতন বিস্ফোরক বললেও এক বর্ণ বাড়িয়ে বলা হয় না। এই জয় কামদারের কি পুলিশের বদলিতেও লম্বা হাত ছিল? এই প্রশ্নটা উঠছে, তার কারণ ইডি দাবি করছে কোর্টে, নথি জমা দিয়ে দাবি করছে যে শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই জয় কামদারের, আর সেই সূত্রেই কলকাতার একাধিক থানার ওসির সঙ্গে যোগাযোগ ছিল। সোনাপাপ্পুর মামলায় ধৃত জয় কামদারের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর দাবি আজকে আদালতে করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শান্তনু সিনহা বিশ্বাসের দুই ছেলের সঙ্গে লেনদেনের তথ্য পেশ করেছে ইডি। এই শান্তনু সিনহা বিশ্বাস, তার সঙ্গেও যোগাযোগের সূত্রে পুলিশে ব্যাপক প্রভাব ছিল জয় কামদারের। আদালতে দাঁড়িয়ে নথি দিয়ে দাবি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আমি এইখানে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। যেটা ইডি দাবি করেছে সেটা হচ্ছে ওসির বদলিতে হাত তো ছিলই, এমনকি ওসি সেই বদলি হওয়ার পরে তৎকালীন যিনি অতিরিক্ত ওসি ছিলেন তিনি থ্যাংক ইউ মাইলট বলছেন। মানে আমি বলছি, ওসি পুলিশ যদি একজন ডেভেলপারকে থ্যাংক ইউ মাইলট বলে, তাহলে সেই দুর্নীতির বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে কি করে? এই প্রশ্ন তো স্বাভাবিকভাবেই উঠবে। দেখুন, প্রথমেই বলি যে বাংলা একটা প্রবাদ আছে, কিল খেয়ে কিল হজম করা। এই যে প্রবাদটা মানে প্রমাণিত হচ্ছে যে তৃণমূলের তরফে বলা হচ্ছে না যে না এরকম কোনো ঘটনা ঘটেনি, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলা ছাড়া করবার চেষ্টা হয়েছে। অর্থাৎ কোনো একটা জায়গায় এটা ঘটনা যে আইপ্যাককে গুটিয়ে নেওয়ার কথা ভয় দেখিয়ে বা যে কোনোই যেভাবেই হোক ব্যবস্থা করেছে বিজেপি, এবং সেটা যদি তারা এই মুহূর্তে বলে তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূলের যেটুকু বা মানে প্রচার চলছে সেই প্রচারে কর্মীদের মনোভাব সাংঘাতিকভাবে ঘাপ্রাপ্ত হবে, আঘাতপ্রাপ্ত হবে। দেখুন, আমি তৃণমূলের এমএলএদের সঙ্গে কথা বলেছি, আমি তাদের নাম বলবো না, আমি সত্যি কথা ছাড়া মিথ্যা কথা বলি না। তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলে তারা আইপ্যাককে নাকি রিপোর্ট করে। এটা আমার শুনে অবাক লেগেছিল যে একজন এমএলএ তিনি রিপোর্ট করছেন আইপ্যাকের কর্মীদের। আইপ্যাক আসাটা, যেটা চন্দন বলছেন, এটা অন্যায় কিছু নয়, একটা কনসালটেন্সি ফার্ম থাকবে, কিন্তু একটা পার্টি যখন অর্গানাইজেশন, আইপ্যাকটাই যদি পার্টি হয়ে যায় তাহলে সেটা মারাত্মক। এই আইপ্যাকটা যখন যদি আপনি ওই দিকে যদি তাকাতে যান তাহলে দেখবেন উপেন বিশ্বাসের ওই কথাটা মনে পড়ে যে মধ্যখানে একেবারে মাকড়সার জালের কথা। আমি এইখানে দ্রুত শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো। আমি বলছি, নিঃসন্দেহে এটা চমকে দেওয়ার মতন যে দাবি আজকে কামদার সম্পর্কে আদালতে দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করেছে। আপনি বিস্তারিত শুনেছেন শীর্ষেন্দুদা। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, এই অ্যাক্টে আজকে অবৈধ টাকাকে বৈধ করার উপায় হচ্ছে এই প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট। এখানে 3টে স্টেজে হয়। অবৈধ ভুয়ো যে অ্যাকাউন্টগুলো হয় তখন হচ্ছে প্লেসমেন্ট, 3টে স্টেজ, আর তারপরেই হচ্ছে ইন্টারোগেশন, আর তার আগেরটা হচ্ছে লেয়ারিং। আলাদা আলাদা ভুয়ো অ্যাকাউন্টগুলোতে টাকাগুলো লেয়ারিং হয়ে যায়, তারপরে অবৈধকে বৈধ উপায়ে দেখানো হয়। এই জায়গাতে প্রত্যেকে জড়িত থাকেন। এই যেগুলোতে ওই ইডি আজকে কি সিবিআই কি ইডি তার অভিযান করছে, সেই জায়গাতে দেখতে হবে যে ভোটের আগেই ঠিক এদের মনে পড়ে, তার আগে মনে পড়ে না। হ্যাঁ, এদের কোনো রকম যে আজকে 365 দিনের মধ্যে 4 দিনে যেতে হবে কি তার আগে যেতে হবে না তা নয়, কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেকটা জায়গায় আজকে কয়লা, বালি, গরু, আজকে যে প্লেসমেন্ট অত মানি লন্ডারিং অ্যাক্ট হচ্ছে, সেই জায়গায় কেন যান না? কেন এইটাকে লাস্ট অবধি প্রভাবশালী হাত থাকলেই সেই জায়গাতে দাঁড়িয়ে যাচ্ছেন? কেন মাথা অবধি ধরছেন না? কোন জায়গায় আপনাদের আটকাচ্ছে? কেন আটকাচ্ছে? সেইটা বাঙালি সাধারণ মানুষ, সর্বসাধারণ জানতে চায়। সেই জানাটা আপনারা বার করুন। ইডি আসবেন, কাউকে তুলে নিয়ে যাবেন, আদালতে দেখাবেন, তারপরে তাদের কাজ মিটে যাবে, এটা হতে পারে না। শেষ পর্যন্ত দেখান, আদালতে যান, আদালতের মামলাগুলো ফ্রিজে ঢুকে যায়, ঠান্ডা ঘরে ঢুকে যায়। কেন ঢুকবে? সেই জায়গাতে আপনারা
সিডি কেস ডায়েরিটা পর্যন্ত তৈরি করেন না ঠিক করে, সেই জায়গাতে আপনাদের সেই মামলাগুলো হ্যাঁ। আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এবার প্রভাব কেন হবে? প্রতিপত্তির কথা বলছিলেন শীর্ষেন্দুদা। ইডির দাবি এতটা প্রভাব প্রতিপত্তি পুলিশ মহলে জয় কামদারের ছিল, তার কারণ শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে তার ঘনিষ্ঠতা। আর কিছুক্ষণ আগে আপনাদের জানিয়েছিলাম, খবর পাওয়া গেছিল সূত্র মারফত, যে এই শান্তনু সিনহা বিশ্বাসকে সপুত্র আজই সিজিওতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।